দুর্গাপুর এভিবি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রথমেই তোমাদের নতুন ক্লাসে ওঠার জন্য অভিনন্দন জানাই। ক্লাস 11-এর স্টুডেন্টস, অভিনন্দন জানানোর সাথে সাথে তোমাদের কিন্তু একটা সতর্কবার্তাও আছে। ক্লাস 10 অবধি তোমরা যে ইতিহাস পড়েছো আর 11-12-এর যে ইতিহাস তা কিন্তু সম্পূর্ণ আলাদা। তা অবশ্য তোমরা বই কেনার সাথে সাথেই বুঝে গেছো যে দুটো সম্পূর্ণ আলাদা রকম, এবং 11-12-এর ইতিহাস ক্লাস 10 পর্যন্ত যা পড়েছো তার থেকে কিন্তু বেশ কিছুটা কঠিন, কিন্তু অনেক নতুন তথ্য আছে, যার ফলে আমরা অনেক নতুন জিনিস কিন্তু জানতে পারবো। এবং এই অতিমারির পরিবেশে আমরা বাড়ির বাইরে যেমন বেরোবো না, তেমনি ঘরে বসেই আমাদের ক্লাস এবং আমাদের সিলেবাস কিন্তু আমরা শেষ করব। তাহলে আমাদের ইতিহাসের ক্লাস 11-এর ইতিহাসের প্রথম অধ্যায় আজকে আমরা শুরু করব, যার নাম আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি বা ইতিহাস চেতনা। প্রথমে বলি, এই যে ইতিহাস বা হিস্ট্রি, এই শব্দটা একটা গ্রিক শব্দ। এই শব্দের অর্থ হলো অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার বা সংবাদ। তাহলে ইতিহাস একটা গ্রিক শব্দ যার অর্থ হলো অনুসন্ধান, গবেষণা, সংবাদ বা আবিষ্কার। গ্রিকরাই প্রথম যারা ইতিহাসের সংজ্ঞা নিরূপণের বা একটা সংজ্ঞা দেবার চেষ্টা করেন। ঐতিহাসিক বিউরি মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। আবার ঐতিহাসিক E.H. কার বলেছেন, ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা। আবার রিপিট করছি, ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা, যার অনেক টুকরো হারিয়ে গেছে। বস্তুত ইতিহাস হলো মানুষের অতীত কার্যাবলীর তথ্য নির্ভর, প্রামাণিক ও লিখিত বিবরণ। তাই ইতিহাস মানুষের কথা, মানুষের জীবনের কথা বলে চলে। এ তো গেল ইতিহাস সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা বা চেতনা জাগ্রত করার একটা প্রচেষ্টা। এরপরে আমরা আসছি আমাদের ইতিহাসের ভাগ সম্পর্কে। আমরা জানি মানব সভ্যতার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে মানব সভ্যতার ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করছি। 1 প্রাচীন যুগ, 2 মধ্যযুগ, 3 আধুনিক যুগ। এর মধ্যে প্রাচীন যুগকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। 1 প্রাগৈতিহাসিক যুগ, 2 প্রায় ঐতিহাসিক যুগ এবং 3 ঐতিহাসিক যুগ। ইংলিশে যাকে বলে প্রাগৈতিহাসিক বা প্রি হিস্টোরিক এজ, প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক এজ এবং ঐতিহাসিক হিস্টোরিক এজ। তাহলে 3 ভাগে আমরা প্রাচীন যুগকে ভাগ করলাম। তাহলে প্রাচীন যুগকে যে 3 ভাগে ভাগ করলাম, কি হিসেবে এটাকে আমরা ভাগ করলাম এবার আমরা বলি। প্রাগৈতিহাসিক যুগ মানে ধরে নাও মানব সভ্যতার বা মানব সংস্কৃতির সূচনা থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে বলে প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এই যে প্রাগৈতিহাসিক যুগ, এই কথাটা বা প্রাক ঐতিহাসিক এই কথার প্রথম ব্যবহার করেছিলেন তোমার পল তুর্নাল। তবে ইংরেজিতে এটিকে প্রথম ব্যবহার করে এবং জনপ্রিয় করে তোলেন তিনি হলেন ড্যানিয়েল উইলসন। প্রাগৈতিহাসিক যুগকেও আবার মানুষের ব্যবহার করা জিনিসপত্রের নিরিখে 3 ভাগে ভাগ করা হয়। প্রাচীন প্রস্তর যুগ,
মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। এখন আমরা দেখব প্রায় ঐতিহাসিক যুগ। অ্যাকচুয়াল প্রায় ঐতিহাসিক যুগ মানে বলছে লিখিত উপাদান আছে কিন্তু সেটা পাঠোদ্ধার করা যায়নি, এই রকম যে সময়কালটাকে আমরা পেয়েছি সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ। উদাহরণ হিসেবে আমরা হরপ্পা সভ্যতার কথা বলতে পারি। হরপ্পা সভ্যতায় লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু দুঃখের বিষয় আজ অবধি তা পাঠোদ্ধার করা সম্ভবপর হয়নি। তাই হরপ্পা সভ্যতা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলি। তাহলে ঐতিহাসিক যুগ কাকে বলবো? ঐতিহাসিক যুগ আমরা বলবো না যে যুগের আমরা লিখিত বিবরণ পাই, সেই সময়কালকে আমরা বলবো ঐতিহাসিক যুগ। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো পৃথিবীর সব জায়গায় একসাথে ঐতিহাসিক যুগ আসেনি। যেমন সুমেরীয় এবং মিশরে খ্রিস্টপূর্ব 3000 অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে লিখিত রূপ পাওয়া গেছে, তা পাঠোদ্ধার করা গেছে, ফলে তখন থেকেই তাদের ঐতিহাসিক যুগ শুরু হয়েছে। কিন্তু ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই কেউ কেউ বলেন ঐতিহাসিক যুগ শুরু হয়েছে, আবার কেউ কেউ বলেন 326 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়কাল থেকেই ভারতে নাকি ঐতিহাসিক যুগের সূচনা হয়। তো এই কথাগুলো নানামুনি নানামত হয়ে আসছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে ঐতিহাসিক যুগ সব দেশে এক সময়ে আসেনি। এরপরে যেটা আমরা দেখব, এই যে ইতিহাস আমরা আলোচনা করলাম, মোটামুটি একটা সংজ্ঞা, একটা ধারণা, আমরা ইতিহাসের কনসেপ্ট পেলাম, ইতিহাসের ভাগ পেলাম, যে ইতিহাসকে 3 ভাগে ভাগ করছি, প্রাচীন, মধ্য আর আধুনিক যুগ হিসেবে। প্রাচীন যুগকে আবার ভাগ করছি প্রাগৈতিহাসিক, প্রায়ৈতিহাসিক, ঐতিহাসিক যুগে। আবার প্রাগৈতিহাসিককে 3 ভাগে ভাগ করছি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ রূপে। এরপরে আমরা দেখতে চাইছি বা আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি। অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাস রচনা করতে গেলে আমরা কি কি উপাদান ব্যবহার করব বা যে তথ্যগুলো আমরা ব্যবহার করব সেগুলো কেমন। তো আদিম যে উপাদানগুলো বা আদি যে উপাদান সেগুলো হলো ফসিল বা জীবাশ্ম, প্রাচীন মানুষের ব্যবহার করা হাতিয়ার, অন্যান্য দ্রব্যাদি, গুহাচিত্র, প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। এইগুলো দিয়ে আমরা প্রাচীন যুগের ইতিহাস আমরা রচনা করব। এই যে উপাদানগুলোকে বললাম এগুলো কিন্তু খেয়াল করে দেখো কোনোটা সেভাবে লিখিত উপাদান নয়, তাই এগুলোকে এক কথায় বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এগুলোকে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। জীবাশ্ম কি? দেখো পৃথিবীর সেই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বারবার পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়েছে। কখনো প্রচণ্ড শীত, সেই আইস এজ বা হিমযুগ, আবার কখনো এসছে চরম উষ্ণ যুগ বা গরম। তো এইভাবে আজ অবধি পৃথিবীতে 4টে হিমযুগ এসছে এবং প্রতিটা হিমযুগের মাঝে একটা করে উষ্ণ যুগ বা গরম সময়কাল তোমার এসেছে। এবার হিমযুগের যে প্রাণীগুলো হিমযুগে ছিল তারা যেই উষ্ণতা বাড়তে থাকলো তারা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেল। তারপর আবার উষ্ণ যুগে যে প্রাণীগুলো জন্ম নিল তারা ঠিক আবার হিমযুগ আসতেই তারা অবলুপ্ত হয়ে গেল। এইভাবে 4টে হিমযুগ এসেছে আর তার মাঝে 3টে উষ্ণ যুগ, এবং এরা অবলুপ্ত হয়ে যাওয়ার পর এরা চাপা পড়ে থাকে দীর্ঘদিন ধরে, এবং তারপর যখন তাদেরকে উদ্ধার করা হয় তাদের জীবাশ্ম, ছাপ বা তাদের অস্থি বা হাড় এগুলো পাওয়া যায়। তো এগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম। এরকম অনেক জীবাশ্মর আমরা অনুসন্ধান করে বিভিন্ন প্রাণীর আকৃতি ব্যবহার করে আমরা বুঝতে পারি যে এই সময় সেই প্রাণীগুলো ছিল। ফলে সেই সময়ের আবহাওয়া, সেই সময়ের জীবিত প্রাণী, তাদের খাদ্যাভ্যাস এই সময় ইতিহাস করতে পারি। যার বড় প্রমাণ হলো তোমার ডাইনোসর, যে ডাইনোসররা ছিল উষ্ণ যুগের প্রাণী। শীতল যুগ বা হিমযুগ আসার ফলে এদের কিন্তু অবলুপ্তি ঘটে।
আবার ম্যামথ বলে একটা প্রাণী ছিল, যে হাতিদেরই পূর্বপুরুষ বলা হয় নাকি, তাদের অনেক ক্ষেত্রে মিল আছে। তারা ছিল আইস এজ বা হিমযুগের বাসিন্দা। উষ্ণযুগ আসার ফলে তাদের কিন্তু অবলুপ্তি হয়েছে। তো এইভাবে আমরা দেখেছি মানুষের বিবর্তনের ইতিহাসে ভারত কেনিয়াতেও রামাপিথেকাস, দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস, জিনজেনথপাস, চীনের পিকিং মানব প্রভৃতি এই ধরনের মানব গোষ্ঠীরও আমরা উল্লেখ করতে পারি। প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার এবং অন্যান্য দিক, যেমন প্রাচীন মানুষ বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। যেমন প্রস্তর যুগে তারা একটা বড় ভোঁতা পাথর দিয়ে প্রায় সব কাজই করত। তো এই ধরনের যে তারা হাতিয়ার ব্যবহার করতো এটাকে বলা হতো হাত কুঠার। মধ্যপ্রস্তর যুগে দেখছি যে প্রাচীন প্রস্তর যুগের মোটা ভোঁতা ওই অস্ত্রের জায়গায় তারা তুলনামূলকভাবে ক্ষুদ্র এবং ধারালো অস্ত্র ব্যবহার করছে। নব্যপ্রস্তর যুগে দেখি তা আরও ক্ষুদ্র এবং আরও ধারালো হয়েছে এবং আরও অনেক বেশি তারা অস্ত্র তৈরি করেছে। যেমন হামানদিস্তা, কাস্তে, শিলনোড়া, জাঁতা এইসব জিনিস তারা তৈরি করেছে। এইসব জিনিসের ব্যবহার দেখে আমরা বুঝতে পারি যে কাস্তে, হামানদিস্তা, জাঁতা যে তারা কৃষিকাজ শুরু করেছিল। বুঝতে পারি যে তারা কৃষিকাজ শুরু করেছিল। নব্যপ্রস্তর যুগের শেষের দিকে তামার ব্যবহার শুরু হয়। ফলে এই সময়ে নতুন সময়কাল একটা বলা যেতে পারে, যাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এর পরে এলো তোমার লৌহ যুগ। লৌহ যুগের মানুষের ব্যবহার্য হাতিয়ার বিভিন্ন দ্রব্যাদি থেকে মানব সভ্যতার অনেক কথাই জানা যায়। এই যুগের মানুষের অনেক ঐতিহাসিক তথ্য বা কথা আমরা জানতে পারি। এই নব্যপ্রস্তর যুগে মৃৎশিল্পের চরম উন্নতি ঘটে এবং চাকা আবিষ্কার হওয়ার ফলে তারা নানান ধরনের যন্ত্রপাতি তৈরি করতে পারে। মাটির মূর্তি, পাথরের বাটি, পুঁতি, লকেট, ঝিনুক বা নানা ধরনের মৃৎপাত্র, তাতে রং করা, এই সবগুলো চলতে থাকে। আচ্ছা, গুহাচিত্র। গুহাচিত্র হচ্ছে আদিম মানব, আমরা জানি এরা গুহায় বসবাস করত। এবার গুহায় বসবাস করার ফলে এরা গুহার গায়ে বহু চিত্র আঁকত। এইগুলিকে বলা হচ্ছে গুহাচিত্র। এই গুহাচিত্রের রং ও রেখায় গন্ডার, ম্যামথ, বাইসন, হরিণ প্রভৃতি চিত্র তারা এঁকেছে। এই চিত্র তাদের কোনো ধর্মীয় বিশ্বাস বা জাদু শক্তি বা কোনো অদৃশ্য শক্তির আরাধনার উদ্দেশ্যেই কিন্তু তাদের আঁকা বলে ঐতিহাসিকরা মনে করেন। স্পেন এবং ফ্রান্সের সভে, স্পেনের আলতামিরা, ভারতের তোমার হচ্ছে ভীমবেটকা, বিহারের নওয়াদা জেলা, কাশ্মীর প্রভৃতি স্থানে এরকম বহু গুহাচিত্র পাওয়া গেছে। সমাধিক্ষেত্র। বিভিন্ন সমাধিক্ষেত্রে প্রাপ্ত মৃতদেহ, কঙ্কাল, তার সাথে পাওয়া নানান দ্রব্যাদি, এইগুলো জীবনচর্চার প্রাচীন মানুষের জীবনচর্চার কথা প্রকাশ করে। পৃথিবীর প্রায় সর্বত্র এই ধরনের অনেক সমাধিক্ষেত্র পাওয়া গেছে। যেমন সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে পিরামিড। মিশরের এই পিরামিডে তৈরি হয়েছে। এগুলো এক এক ধরনের কবরখানা বলতে পারো। মানুষের মৃত্যুর পর তার মৃত্যু যে শেষ নয়, মৃত্যুর পরেই যে আরেকটা জীবন আছে, এটা মিশরীয়রা বিশ্বাস করত। তাই মৃতদেহের সাথে তার প্রিয় খাদ্য, বস্ত্র, বাহন, অস্ত্রশস্ত্র এবং তার প্রিয় দাসদাসীদেরও সেখানে রাখা হতো। তো পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। রাজধানী কায়রোর কাছে নীলনদের অদূরে প্রায় 40টি পিরামিড মিলেছে এবং সেখানে মৃত রাজার মরদেহ মমি করে রেখে দেওয়া হতো। ইতিহাসে এগুলো সবই গুরুত্বপূর্ণ উপাদান। আবার এই সমাধি বা পিরামিড ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাপ্ত ঘরবাড়ি বা ধর্মস্থানের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। যেমন জিগুরাত। সুমেরীয় সভ্যতায় জিগুরাত হলো এমনই এক ধরনের উল্লেখযোগ্য মন্দির। সুমেরীয় সভ্যতার প্রত্যেকটি নগরে আলাদা আলাদা জিগুরাত থাকতো। আর জিগুরাতগুলো যেমন মন্দির, তেমনি এক একটি জিগুরাত ছিল প্রায় দুর্গের সমান। সেখানে শস্যের গলা থেকে অস্ত্রাগার, ধনভাণ্ডার, খাদ্যশস্যের ভাণ্ডার প্রভৃতি তোমার জমা থাকতো এবং প্রতিটা নগরে আলাদা আলাদা দেবদেবীর উপাসনা করা হতো। তো ইতিহাস রচনার ক্ষেত্রে এই ধরনের উপাদানগুলো নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো আমরা
প্রাগৈতিহাসিক বা প্রাচীন যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদানগুলো মোটামুটি ব্যবহার করে থাকি। কিন্তু যখন থেকে আমরা ঐতিহাসিক যুগ অর্থাৎ লিখিত উপাদান পাচ্ছি, সেগুলোও কিন্তু আমাদের ইতিহাস রচনার কাজে যথেষ্ট সাহায্য করে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান আর লিখিত উপাদান। লিখিত উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করব। এক দেশীয় শিল্প লিপি, আর এক হচ্ছে বিদেশিদের বিবরণ। প্রথমেই আমরা জানি আদিম মানুষ বিভিন্ন মন্দিরের গায়ে পাথরের টুকরোয় প্রথমে এরা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। কিন্তু সব মনের কথা বা ভাব শুধুমাত্র ছবি দিয়েই প্রকাশ করতে তারা পারত না। ফলে এই প্রচেষ্টার চূড়ান্ত রূপ দাঁড়ালো লিপির আবিষ্কার ও ব্যবহার। প্রাচীনকালে বিভিন্ন উপাদানের ওপর লিপি খোদাই করা হতো, যেমন শিলালিপি অর্থাৎ পাথরের ওপর খোদাই করা হচ্ছে লিপি। স্তম্ভলিপি, কোনো পিলার বা থাম আছে তার গায়ে খোদাই করা হচ্ছে স্তম্ভলিপি। গুহালিপি, গুহার গায়ে খোদাই করা হচ্ছে লিপি। তাম্রলিপি, তাম্রপত্রের ওপর বা তামার পাতের ওপর খোদাই করা হচ্ছে তাম্রলিপি। এই যে লিপি খোদাই করা বা উৎকীর্ণ করার যে বিদ্যা তাকে বলে এপিগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলে প্যালিওগ্রাফি। সম্ভবত প্রাচীন মেসোপটেমিয়া বা সুমেরীয় অধিবাসীরাই লিপির আবিষ্কারক। তারা বা তাদের তৈরি করা লিপি কিউনিফর্ম বা কোণাক্ষর লিপি নামে পরিচিত। পৃথিবীর সবথেকে প্রথম লিখিত আইন সংহিতা হচ্ছে হাম্মুরাবির আইন সংহিতা। এটিও কোণাক্ষর বা কিউনিফর্ম লিপির দ্বারা লিখিত। এতে 282টি সূত্রাকারে লেখা এই আইন সংহিতাতে ব্যাবিলনের সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবনের বহু গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারি। মিশরীয় লিপি। মিশরীয় লিপি প্রথমে মিশরীয়রা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত, কিন্তু সব ছবি এঁকে মনের ভাব প্রকাশ করা যেত না। তাই সেই চিত্রলিপি বিবর্তিত হয়ে এলো হায়ারোগ্লিফিক লিপি, যার নামকরণ করে মিশরীয়রা দেবলিপি। তো এটা মূলত ব্যবসা বাণিজ্য দেনা পাওনার কাজে ব্যবহৃত হলেও এই লিপি জটিল হওয়াতে এইসব কাজেও অসুবিধে হলো। ফলে আরেকটা নতুন লিপি আবিষ্কার হলো, যার নাম হাইরেটিক। এর উদ্ভাবক এবং ব্যবহারকারী ছিলেন মিশরের পুরোহিতরা। এতেও কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। ফলে ডিমোটিক লিপি নামে একটা নতুন লিপির উদ্ভাবন হয়। এটিই ছিল প্রকৃত জনসাধারণের লিপি। মিশরীয়রা প্যাপিরাসের ওপর এই লিপি, প্যাপিরাস মানে হচ্ছে সর জাতীয় গাছের ছাল, সেই গাছের ছালে তারা লিখত। আর এই প্যাপিরাস থেকেই পরবর্তীকালে এসেছে পেপার কথাটা। আমাদের দেশেও পাতা বা পত্রের ওপর লেখা হতো, সেই জন্যই আমাদের অভ্যাস কাগজপত্র, বইপত্র, এই কথাগুলো কিন্তু এসেছে। ভারতীয় লিপি। ভারতীয় লিপি বলতে সিন্ধু লিপির কথাই বলা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও সিন্ধু লিপি পাঠোদ্ধার করা হয়নি। তাই ভারতের ক্ষেত্রে সোহগড় তাম্রলিপিকে প্রাচীনতম লিপি বলা হয়। এই লিপি সম্রাট অশোকের জন্মের 50 বছর আগে এই লিপি রচিত। এছাড়াও পারস্যের বাহিস্তান লিপি, আসিরিয়ার চিত্রলিপি, এশিয়া মাইনরের বোঘজকই লিপি, নকশি রুস্তম লিপিও বিশেষ উল্লেখযোগ্য। আচ্ছা, ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব কী? কেন লিপি ব্যবহার করা হয়? প্রথমত, এই লিপি শিলালিপি বা ধাতুখণ্ডে খোদিত করা হচ্ছে, ফলে সহজে একে নষ্ট করা যায় না বা পাল্টানো যাবে না, অর্থাৎ এর একটা হচ্ছে দীর্ঘস্থায়িত্ব। 2, একে পরিবর্তন করা যাবে না। আগেই বললাম যে চেঞ্জ করে লিপি খোদা হয়ে গেছে, এটা চেঞ্জ করে অন্য একটা লিপি ভরে দিই, সেটা হবে না। তাহলে এগুলো হচ্ছে অপরিবর্তিত। এবং এক লিপি, মোটামুটি এক রাজার লিপি যে জায়গায় পাওয়া যায়, ধরে নিতে হয় সেই অঞ্চল তার রাজ্যের মধ্যে আছে বা তার প্রভাবাধীন অঞ্চল। আর লিপি থেকে মোটামুটি তার সময়কাল অনুমান করা যায়। এছাড়াও লিপির বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায় এবং লিপি থেকে রাজার শাসন, রাজ্য জয়, রাজকীয় নির্দেশ, ভূমিদান, শিল্প উৎকর্ষ, বৈদেশিক সম্পর্ক প্রভৃতি তথ্য উঠে আসে। নেক্সট যে তথ্য আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলে নিউমিসমেটিক্স। প্রাচীন ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্বও কিন্তু অনস্বীকার্য। মুদ্রা থেকে বহু রাজবংশের পরিচয়, রাজার সিংহাসন আরোহণকাল,
তার ধর্মবিশ্বাস, রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন, তার রাজ্যসীমা, শিল্পকলা, ভাষা, রুচি, সম্পর্ক ইত্যাদি তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। লিপি সম্পর্কে যেটা বলা হয় যে ভারতে এমন অনেক রাজবংশের কথা আমরা জানতে পারি যার তথ্য শুধুমাত্র লিপিতেই পাওয়া গেছে। যেমন ব্যাক্ট্রীয় গ্রিকদের 30 জন ব্যাক্ট্রীয় রাজা বা রানীর নাম পাওয়া গেছে শুধু মুদ্রা থেকে। তাদের রাজত্বকাল, তাদের রাজ্যসীমা, তাদের যাবতীয় তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উপাদান হলো মুদ্রা। এছাড়াও শক, কুষাণ, পার্থিয়ান রাজাদের কাহিনীর অনেক তথ্যই মুদ্রা থেকে পাওয়া যায়। সাতবাহন রাজাদের মুদ্রার নাম ছিল পতিন, চোল রাজাদের মুদ্রার নাম ছিল ক্যাশু, আর আমাদের পাল রাজাদের মুদ্রার নাম ছিল নারায়ণী। ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাচীন ভারতের বা প্রাচীন ইতিহাস রচনা করার ক্ষেত্রে আরেকটা নির্ভরযোগ্য উপাদান হলো ধর্মগ্রন্থ। ভারতের যেমন বেদ, উপনিষদ, পুরাণ সহ রামায়ণ, মহাভারত, বিভিন্ন ধর্মীয় যেমন বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থাদি, জৈন ধর্মের ধর্মীয় গ্রন্থাদি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেত্রেও জরাথ্রুষ্টীয় ধর্ম প্রবর্তন করেন এবং তার উপদেশাবলী জেন্ট আবেস্তায় সংকলিত হয়ে আছে। ইসরায়েলে ইহুদিদের কথা জানতে গেলে, প্রাচীন ইহুদিদের কথা জানতে গেলে প্রাচীন হিব্রু বাইবেল সম্পর্কে আমাদের জানতে হবে। পুরাণ প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, তবে পুরাণে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা থাকে না। তাই পুরাণের ক্ষেত্রে সেরকম কোনো নির্দিষ্ট সময় আমরা উল্লেখ করতে পারি না। যদিও পুরাণ ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, কিন্তু পুরাণ মাত্রই কিন্তু ইতিহাস নয়। পুরাণের কাহিনী পৃথিবীর প্রায় সব সভ্যতাতেই আমরা পাই। যেমন মিশরের পৌরাণিক কাহিনীতে প্রসিদ্ধ দেবতা অসিরিস সম্পর্কিত কাহিনী আমরা জানতে পারি। মেসোপটেমিয়াতে আমরা যে পুরাণ, সেখানে জল প্লাবনের কাহিনী, গিলগামেশের কাহিনী বা জল প্লাবনের কাহিনীর খবর আমরা জানতে পারি। গ্রিসেও আমরা হেরাক্লেস, আর্গোনৌতেসদের কাহিনী, দাইদালাস এবং হকারাসদের কাহিনী সম্পর্কে জানতে পারি। এখানে দেবদেবী, রীতিনীতি, বিদেশযাত্রা, ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কেও তথ্য পাওয়া যায়। চীনের পুরাণ সম্পর্কে তথ্য খুবই সামান্য আবিষ্কৃত হয়েছে, তবে মোটামুটি চীনের পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গমর্তের সৃষ্টিকর্তা হলেন পানকু, পৃথিবীর প্রথম মানুষ এই পানকু। সম্রাট সুইজেন হলেন আগুনের আবিষ্কারক। সম্রাট ফুসি হলেন চীনে প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক। চাষবাসের প্রবর্তন করেন শেং নু, আর হোয়াংহো নদীর ওপর বাঁধ দিয়ে দেশকে রক্ষা করেছিলেন সম্রাট ইজু। এই তথ্যগুলো জানা যায়। ভারতবর্ষ পুরাণের সংখ্যা কম নয়। ভারতবর্ষে প্রায় 18টি পুরাণ পাওয়া গেছে, যার মধ্যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ, ভবিষ্য পুরাণ। এই পুরাণ থেকে আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক কর্মকাণ্ডের অনেক তথ্যই আমরা পাই। তবে মনে রাখা দরকার, পুরাণ ইতিহাস নয়, ইতিহাসের উপাদান মাত্র। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মহাকাব্য গুরুত্বপূর্ণ। মহাকাব্যের মধ্যে সুমের বা মেসোপটেমিয়ার গিলগামেশের কাহিনী, গ্রিসের ইলিয়ড ও ওডিসি এবং ভারতের রামায়ণ, মহাভারত অতি উল্লেখযোগ্য। প্রাচীন ভারতের বিভিন্ন রাজা রাজরাদের কাছে যে সভাকবি বা লেখকরা পেতেন, তারাও সেই সময়ের বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যা ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে পরিচিত। যেমন জীবনচরিত নাটক হিসেবে বিলহন রচিত বিক্রমাঙ্কদেব চরিত, বাণভট্ট রচিত হর্ষচরিত, চন্দ বরদয় রচিত পৃথ্বীরাজ চরিত যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার নাটক হিসেবে মহাকবি কালিদাসের রঘুবংশম, মালবিকাগ্নি মিত্রাম, অভিজ্ঞান শকুন্তলম যথেষ্ট গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ইতিহাস হিসেবে কলহনের রাজতরঙ্গিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে কলহনের রাজতরঙ্গিনী ভারতের প্রথম প্রকৃত ঐতিহাসিক গ্রন্থ। এছাড়াও পরবর্তীকালে সোমেশ্বরের রাসমালা থেকে গুজরাটের ইতিহাস, অরিসিংহের সুকীর্তিক সংকীর্তন, মেরুতঙ্গের প্রবন্ধ চিন্তামণি থেকেও গুজরাটের ইতিহাস জানা যায়।
প্রাচীনকাল থেকে যেসব বিদেশিরা ভারতে পর্যটন, ব্যবসা বাণিজ্য বা ধর্মপিপাসুরা ভারতে এসেছিলেন, তারাও তাদের ভারত সম্পর্কে মূল্যবান মতামত বা বিবরণ লিখিত রূপ দিয়ে গেছেন। যেমন গ্রিকদের মধ্যে হেরোডোটাস, তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক বিজয়ের কথার উল্লেখ করেছেন। টেসিয়াস পারস্যের দরবারে দীর্ঘ 17 বছর অবস্থানকারী গ্রিক চিকিৎসক ভারত সম্পর্কের তথ্য রচনা করেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন 3 জন গ্রিক লেখক তার সঙ্গী ছিলেন, নিয়ারকাস, অনেসিক্রিটাস, অ্যারিস্টোবুলাস। তাদের রচিত নানান তথ্য ভারত সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রিক লেখকদের মধ্যে মেগাস্থিনিস যথেষ্ট উল্লেখযোগ্য। তার লেখা ইন্ডিকা গ্রন্থে মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন ভারত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এছাড়াও জনৈক এক গ্রিক নাবিক রচিত পেরিপ্লাস অফ দি এরিথ্রান সি বা ভারত মহাসাগরের ভ্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং ঐতিহাসিক গ্রন্থ। এছাড়াও গ্রিক লেখক টলেমির ভূগোল, রোমান পণ্ডিত প্লিনি রচিত প্রাকৃতিক ইতিহাস তথ্য ভারতের বিভিন্ন বন্দর, পোতাশ্রয়, আমদানি রপ্তানি দ্রব্য, জীবজন্তু, লতাগুল্ম, খনিজ সম্পদ, রোম ভারত বাণিজ্য সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আমরা পাই। চীনের যে সময় চীনারা ভারতীয়রা এসেছিলেন, যেমন সুমা কিয়েন রচিত ইতিহাস, ফাইয়েন রচিত ফোক ওকিং, ইৎসিংয়ের বিবরণী, তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ রচিত ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম প্রভৃতি নানান তথ্য পাওয়া যায়। এছাড়াও শক, পহলব, কুষাণ রাজবংশের ইতিহাস, ভারতে কিভাবে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকাশ ঘটেছিল তার তথ্য আমরা চৈনিক পর্যটকদের বিবরণে পেতে থাকি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও কিন্তু অনেক ত্রুটি আমরা খুঁজে পাই। যেমন এই বিদেশি পর্যটকরা স্বল্পকালীন সময়ে ভারতে ছিলেন, তো সেই স্বল্পকালীন সময়ে ভারতের সমাজ, ধর্ম বা ভারতের সংস্কৃতি সম্পর্কে বিশদ জানা তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে স্বল্প জ্ঞান নিয়েই তারা ভারতের ইতিহাস রচনা করেছিলেন, যেটা সম্পর্কে হয়তো তারা সব বিষয়ে জানতেন না। 2, অনেক ক্ষেত্রে তারা জনশ্রুতির ওপর নির্ভর করেছিলেন, ফলে তাদের লেখা ইতিহাস যথার্থ ইতিহাস গ্রন্থ হয়ে উঠতে পারেনি। এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিদেশি রচয়িতাদের রচনায় অপূর্ণতা রয়েছে। যেমন কোনো দিকের আলোচনা সম্পূর্ণ অনুপস্থিত। যেমন গ্রিকরা রাজনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন, আবার চীনারা ধর্মীয় বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু একটা কথা ঠিক যে এত সত্ত্বেও বিদেশিদের রচনা ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে সর্বশেষ যে তথ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি দলিলপত্র। প্রাচীনকালের কোনো সরকারি দলিলপত্র কালের প্রবাহে হারিয়ে গেছে, কিন্তু কোনো ক্ষেত্রে মধ্যযুগের বা অধিকাংশ ক্ষেত্রে আধুনিক যুগের বিভিন্ন সরকারি দলিলপত্র সরকারি মহাফেজখানায় রক্ষিত আছে। এগুলি থেকে ভারতে যেমন মোগল আমলের বিভিন্ন সরকারি ফরমান, রাজস্ব বিষয়ক তথ্য, সরকারি সংবাদ লেখকদের প্রতিবেদন, সরকারি চিঠিপত্র সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আবার ইম্পেরিয়াল ফরমান্স KM জাভেরি সম্পাদিত ইম্পেরিয়াল ফরমান্স এক ধরনের সরকারি দলিলপত্রের সংকলন। ব্রিটিশ আমলের প্রচুর সরকারি দলিলপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার মূল্যবান উপাদান হিসেবে পরিচিত হয়ে থাকে। ক্লাস 11 এটা তোমাদের প্রথম অধ্যায়ের ফার্স্ট পার্ট। পরের ভিডিওতে সেকেন্ড পার্ট দিয়ে তোমাদের এই অধ্যায়টা শেষ করব। যতটা আমরা পড়লাম তোমরা খাতাতে অবশ্যই সেগুলো আন্ডারলাইন করে, বইয়ে আন্ডারলাইন করে তার থেকে শর্ট কোশ্চেনগুলো খাতাতে তুলে নেবে। প্রথম অধ্যায় সম্ভবত তোমাদের পুরোপুরি অবজেক্টিভ টাইপ কোশ্চেনের ওপরেই থাকবে, তাই খুব ডিটেলসে এবং ভালোভাবে এই অধ্যায়টা পড়ে থাকবে, তাহলে তোমাদের ভালো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ক্লাস 11-এর ইতিহাসের গুরুত্ব বা এর কতটা ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে এবং জানার পক্ষে। ভালো থাকবে, আর যেগুলো বললাম সেগুলো ফলো করবে। ভালো থাকো।